হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের বাংলা সেকেন্ড পেপারের পরিচ্ছেদ ১, ২ এবং ৩। খুবই ইজি ৩টা পরিচ্ছেদ এবং কি বলবো আমাদের বাংলা সেকেন্ড পেপার পড়া শুরু করার সবচেয়ে ১ম পরিচ্ছেদই হচ্ছে এই ৩টা, সরি ২টা না, এই ৩টা। এবং এগুলা মোটামুটি খুবই সহজ এবং এখান থেকে কোয়েশ্চেনও তেমন আসে না। এজন্য মানে আমি আজকের ক্লাসও অত ট্রাই করব লম্বা না করার। এখান থেকে মনে করো লাস্ট ফিউ ইয়ার্সে বোর্ডেও তেমন একটা কোয়েশ্চেন আসে নাই। কিন্তু আমরা পড়া তো আর বাদ দিয়ে দিব না, তাই না? যদি ১টা ২টা দিয়ে দেয় তখন তো আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা ফার্স্টলি বইয়ের মধ্যে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলা এক্সামে আসতে পারে এমসিকিউতে সেগুলা একটু দেখব। দেন যেটা বললাম যে বোর্ডে এখান থেকে খুব একটা এমসিকিউ আসে না, এই জন্য হচ্ছে আমরা বইয়ের যে এমসিকিউগুলো আছে ওগুলা খুব ভালো করে প্র্যাকটিস করবো। এখান থেকে যদি তোমার এমসিকিউ দেয় তাইলে এই বইয়ের এমসিকিউগুলো দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে? তাইলে তুমি যদি মনে করো এমন হয়ে থাকো যে এই চ্যাপ্টারগুলো স্কিপ করছো একদম, তাইলে যদি একটা জিনিসও পড়ে যাও পরীক্ষার আগে ৫ মিনিট টাইমে, তাইলে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে ওগুলা দেখে যাবা। ওগুলো আজকে আমরাও সলভ করবো, ঠিক আছে? কিন্তু আমি বলবো না যে চ্যাপ্টার স্কিপ করে শুধুমাত্র হচ্ছে অনুশীলনী দেখে চলে যা। আমি অ্যাজ আ সাজেশন, যদি কেউ এমন থাকো যে কালকে এক্সাম আজকে ক্লাস নিয়ে বসছো, তাইলে আমি বলবো যে সবটা না পড়ে শুধু অনুশীলনের এমসিকিউগুলো মুখস্থ করে ফেলো, ঠিক আছে? সব তো ভালো করে বুঝবা না এখন, কালকে যেহেতু এক্সাম, তো মুখস্থ করে ফেলো। তো যাই হোক, ওইটা আমার মূল সাজেশন না। মূল সাজেশন হচ্ছে আমরা ভালো করে প্রপারলি পড়ি। ওইটা হচ্ছে কিন্তু একদম এক্সক্লুসিভ সাজেশন, ঠিক আছে? মানে যাদের এক্সক্লুসিভ, মানে যে এক্সক্লুসিভ তাদের জন্য যাদের হচ্ছে পরীক্ষা এবং একদম পানি হচ্ছে গলা পর্যন্ত এসে ঠেকছে আর একটু হলে ডুবে যাবা, তাদের জন্য। যাদের এখনো পানি পায়ের কাছে আছে তারা মন দিয়ে পড়া শিখে নাও। ওকে, তাহলে আমাদের পরিচ্ছেদ ১ কি নিয়ে? পরিচ্ছেদ ১ হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। অর্থাৎ আমরা ভাষা নিয়ে কথা বলবো এবং আমাদের ভাষা যেহেতু বাংলা এবং আমরা যেহেতু বাংলা ভাষার ব্যাকরণই পড়ছি, তাই আমরা বাংলা ভাষা নিয়েও কথা বলবো। তাহলে শুরুতেই হচ্ছে ভাষার একটা ইন্ট্রোডাকশন দেয়া আছে। বলা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন যে বাকপ্রত্যঙ্গগুলো আছে, গলনালী, মুখবিবর, কণ্ঠজীব, এগুলা দিয়ে আমরা ধ্বনি তৈরি করি। ধ্বনি মানে তো তোমরা সবাই বুঝো, তাই না? যে কোনো একটা আমাদের বাকযন্ত্র দিয়ে যে কোনো একটা শব্দ উৎপাদন করাকে আমরা সেটাকে ধ্বনি বলে জানি। তো এই ধ্বনি দিয়ে শব্দ তৈরি হয়, শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, আর বাক্য দিয়েই মানুষ হচ্ছে মনের ভাব আদান প্রদান করে। আর মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে আমরা কি বলি? আমরা বলি ভাষা। ওকে, তাইলে সিম্পল কথা হচ্ছে মনের ভাব প্রকাশক বাক্যের সমষ্টি। যে আমি এখন এই যে এত কথা বলে আমার মনের ভাব প্রকাশ করছি, তাহলে আমি যেটা বলতেছি সেটাই হচ্ছে ভাষা। ওকে, ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। তাহলে ভাষা প্রধানত কি কি? ভাষা প্রধানত হচ্ছে মুখে বলার এবং কানে শোনার বিষয়, ঠিক আছে? তারপরে হচ্ছে মুখের ভাষা ছাড়াও আরো কি কি ধরনের ভাষা বর্তমানে আমরা দেখছি সেটা নিয়ে কথা বলা আছে। বা শুধু এখন দেখছি না, মানে শুরু থেকে কি কি ছিল এবং এখন কি কি আছে। ইশারা ভাষা আছে, তারপরে হচ্ছে ব্রেইল আছে, আমরা যে জানি যারা হচ্ছে দৃষ্টিশক্তিহীন তাদের জন্য যে আঙ্গুল দিয়ে স্পর্শ করে করে পড়া যায়। তারপরে আর কি আছে? আচ্ছা, যাই হোক, এরকম বিভিন্ন ধরনের ভাষার সিস্টেম আছে, লিখিত ভাষাও আছে। কিন্তু সাধারণভাবে ভাষা বলতে আমরা লিখিত ভাষা বা ইশারা ভাষাকে বুঝাই না। সাধারণভাবে ভাষা বলতে আমরা এই যে মুখে কথা বলে যে আমরা ভাব বিনিময় করি সেই ভাষাকেই বুঝি। ওকে, একদম সিম্পল কথা। তাড়াতাড়ি কই চলে আসলো? হুম, আচ্ছা। তারপর কি বলা হচ্ছে? জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়। কয়েক হাজার ভাষা আছে, তারপরে হচ্ছে ভাষাগুলোর নাম দেওয়া আছে। ঠিক আছে? এটা নিয়ে আমরা প্যারা না নিই। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে নাকি আমি একটু চেক করি। হ্যাঁ, লেখা মোটামুটি দেখা যাচ্ছে। আর তোমরা অবশ্যই বই নিয়ে বসো। গত কয়েকদিনের ক্লাসগুলোতে আমি এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা রিভার্স করে নিছি, মানে কালো ব্যাকগ্রাউন্ড বানায় নিছি। আজকেরটা এবার সাদা। একটু ভ্যারাইটি থাকো। কেউ কেউ বলে আপু সাদা ভালো, কেউ কেউ বলে কালো ভালো। তো যার যেটা পছন্দ। ওকে, তারপরে হচ্ছে আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলবো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার শুরুতে কি আছে? বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। তোমরা কিন্তু খালি বাংলাদেশের পপুলেশন ধরে লিখে দিও না ১৬ কোটি বা ১৮ কোটি, ঠিক আছে? মানে অপশনে থাকলে ৩০ কোটি মানুষ বাংলা ভাষাভাষী। এর মধ্যে এই ডিভিশনটাও ইম্পর্টেন্ট যে কোথায় কত মানুষ বাংলা ভাষায় কথা বলে, এটা আমরা মনে রাখবো। বাংলাদেশে ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি, তাহলে কত হইলো? ১৬ আর ১০-এ ২৬।
তাইলে আরো 4 কোটি বাকি আছে। এই 4 কোটি কোথায়? ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি, তাইলে 27, 28, 29 এবং পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় আরো 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। তাইলে আমরা কি পাইলাম? বাংলাদেশে 16 কোটি, 10 কোটি কোথায়? 10 কোটি হচ্ছে পশ্চিমবঙ্গে। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এগুলাতে হচ্ছে আরো 3 কোটি। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে আরো 1 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসার মতো। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, এটা আমরা সবাই জানি। পৃথিবীর ভাষাগুলোকে বিভিন্ন ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? এখন এটা নিয়ে খুব ডিটেলস জানার আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। ভাষা পরিবার বলতে মূলত বুঝাইতেছে, মনে করো একটা ভাষা পরিবার থেকে অনেকগুলা ভাষার জন্ম হয়। ওকে, মনে করো যে আমরা যদি আমাদের কথা চিন্তা করি, যে আমাদের দাদা পরদাদা, মনে করো আমার দাদার বাবাকে যদি আমি একটা ভাষা পরিবার ধরি, তাইলে তার থেকে আমার দাদা আসছে, আমার দাদার ভাই বোনরা আসছে, তারপরে আমার দাদা থেকে আমার বাবারা চাচারা আসছেন, আমার চাচা থেকে আমি আমার ভাই বোনরা আসছি, বুঝতেছো? তাইলে আমার যে পূর্বপুরুষ তাকে আমি একটা ভাষা পরিবার হিসেবে ধরে নিলাম। ওকে, মানে এখানে মূলত ভাষা পরিবার বলতে পূর্বপুরুষকে বুঝাইতেছে, বা একটা মানে মেইন যেখান থেকে বাকি সবকিছু ছড়ায় পড়ছে, সেই মেইনটাকে হচ্ছে বলা হচ্ছে ভাষা পরিবার। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, উর্দু, নেপালি, হাবিজাবি অনেক ভাষা। এই সব ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, এবং বাংলা হচ্ছে এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য, ঠিক আছে? তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা বাদে আরো, ফার্স্টলি এখানে আমাদের কি কি মনে রাখতে হবে? যে বাংলা কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ছাড়া আর কে কে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য? এগুলো আমরা একটু রিডিং পড়ে ট্রাই করব মোটামুটি ভাবে মনে রাখা, একদম খুব এফোর্ট দিয়ে মুখস্থ করার প্রয়োজন নেই অ্যাগেন, কারণ এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন খুব কম আসে। ভাষার নিকটতম আত্মীয় কে কে? অহমিয়া ও ওড়িয়া, এটা আমরা একটু মনে রাখবো যেহেতু মাত্র 2টা নাম। আচ্ছা, এটাও আমরা মনে রাখবো। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তো এগেন এখান থেকে খুব ডিটেলসে আমাদের শেখার কোনো দরকার নেই। ধ্রুপদী ভাষা কে কে? ধ্রুপদী ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি, ঠিক আছে? তাহলে ধ্রুপদী ভাষা বলতে আমরা কাদের কাদের বুঝি? সংস্কৃত এবং পালি ভাষাকে বুঝি। ওকে, এবং এদের সাথে বাংলার খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওকে, তারপর আমরা এগিয়ে যাই। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা, দাও এই বোর্ডটা খুব ডিস্টার্ব করে আমাকে। ওকে, আসছে ফাইনালি। আচ্ছা, তো বলা হইতেছে যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা হচ্ছে বহু বিবর্তনের মধ্য দিয়ে, মানে বাংলা ভাষায় যে আসছে এটার জন্য তাকে বহু বিবর্তন বা অনেক চেঞ্জের মধ্যে দিয়ে যাওয়া লাগছে, ঠিক আছে? তো এখানের মধ্যে চেঞ্জের ইম্পর্টেন্ট যে স্তরগুলা ছিল সেগুলোর নাম এখানে লেখা আছে। ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য, সেখান থেকে প্রাকৃত, সেখান থেকে বাংলা। এই ফ্লোচার্টটা আমরা একটু মনে রাখবো। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত এবং বাংলা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষাটা কার থেকে আসছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা। এটা আমরা বেশি একটু ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবো, ঠিক আছে? বাংলা ভাষা রিলেটেড যা কিছু আছে সেগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবো। কবে আসছে? 1000 বছর আগে। এবং কোথা থেকে আসছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা। আমি চিল্লায় বলতেছি, প্লিজ একটু তথ্যগুলা কানে ঢুকাও এবং সেখান থেকে মাথায় একটু ইনপুট দাও, ঠিক আছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা আসছে। বাংলা ভাষার লিখিত রূপে প্রাচীনতম নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। এটা তো আমরা অনেক ছোটবেলা থেকে সমাজে পড়েই আসছি, তাই না? তাহলে জিনিসটাকে বুঝতে পারছো যে আমাদের যে বাংলা ভাষা যে লিখিত রূপ, এটা মানে কত ওল্ডেস্ট নিদর্শন আমরা পাইছি, সবচেয়ে পুরাতন, যে এটার আগে কোনো বাংলা ভাষার নিদর্শন ইতিহাসে পাওয়া যায় নাই এখনো পর্যন্ত, ঠিক আছে? সবচেয়ে পুরান যেটা পাওয়া গেছে সেটার নামই হচ্ছে চর্যাপদ। আচ্ছা, বাংলা ভাষার কালগত এবং স্থানগত স্বাতন্ত্র্য রয়েছে। স্বাতন্ত্র্য মানে কি? স্বাতন্ত্র্য মানে হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য দিয়ে মানে যেই বৈশিষ্ট্যগুলা অন্যদের থেকে আলাদা, ঠিক আছে? মনে করো তোমার
কিছু হয়তো স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য আছে, তুমি হয়তো দেখতে একটা সার্টেন রকমের, তোমার গলার স্বর অন্যদের চেয়ে হয়তো আলাদা, তোমার চুল অন্যদের চেয়ে হয়তো আলাদা, বা তোমার চিন্তা করার ধরন হয়তো অন্যদের চেয়ে আলাদা, তাইলে এগুলাকে আমি বলবো তোমার স্বাতন্ত্র বা তোমার স্বতন্ত্র বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে বাংলা ভাষার কালগত মানে সময় ভেদে যে একটা স্পেসিফিক সময়ে একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে তাকে আলাদা করা যায়, এবং স্থানগত বৈশিষ্ট্য অর্থাৎ সেম গোস ফর মানে স্পেসিফিক জায়গার জন্য আলাদা বৈশিষ্ট্য। ওকে, 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা। আবার ভৌগোলিক এলাকাভেদে নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়, এটা তো আমরা এখনো দেখতে পাই। এবং ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা, ঠিক আছে? এটা আমরা সবাই জানি এবং এটার সাথে আমরা সবাই পরিচিত। তোমরা যারা আমার এই ক্লাসটা এখন করতেছো তারা সবাই কিন্তু একই ভাষায় কথা বলো না। কেউ যদি মনে করো বরিশাল থেকে ক্লাস করে থাকো, সে নিশ্চয়ই বরিশালের যে স্থানীয় উপভাষা আছে সেটাই কথা বলো। কেউ যদি ঢাকায় থাকো তাহলে ঢাকার মানুষ যেভাবে কথা বলে তুমি নিশ্চয়ই সেভাবে কথা বলো। তাহলে এটা আমাদের জন্য খুবই কমন এবং পরিচিত একটা দৃশ্য। কই যে চলে যাইতেছি। ওকে, তারপরে বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, একদম আমরা প্লেতে যখন পড়ি তখন এটা দিয়ে পড়া শুরু করি। এই লিপির নাম কি? এই লিপির নাম হচ্ছে বাংলা লিপি, মানে আমাদের বাংলা বর্ণমালার কথা বলা হইতেছে, বা এই যে মানে ভাষার যে রিটেন ফর্ম সেটাকেই বলা হইতেছে বাংলা লিপি। ওকে, লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। মানে এটা ক্লাস 1-2 এর পড়ানো, এটা হচ্ছে আমাদের জীবনের প্রথম পড়াশোনাই এটা, ঠিক আছে? প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে ব্রাহ্মী লিপির জন্ম কবে হয়? 2500 বছর আগে, ঠিক আছে? ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তিত রূপ। অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়, সংস্কৃত, মৈথিলি। আচ্ছা, এখানে এরকম মানে অনেক ইনফরমেশন দিয়ে, এগুলো আমরা রিডিং পড়ে যাব, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। একটু মানে একটা দুইটা ইনফরমেশন আলাদা করে মনে রাখার ট্রাই করবো, যে বাংলা লিপি হচ্ছে কুটিল লিপির বিবর্তিত রূপ। কুটিল লিপি কোত্থেকে আসছে? কুটিল লিপি আসছে হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি কবে আসছে? ব্রাহ্মী লিপি আসছে 2500 বছর আগে, ঠিক আছে? মানে এই টার্মগুলো যাতে মাথায় থাকে একটু। এগেন এগুলা মানে অনেক ইনফরমেশন এবং মানে খুব বেশি বুঝার কিছু বা শিখার কিছু নাই, বাট জানার আছে যে আমাদের ভাষা কোত্থেকে আসছে এটা আমাদের জানতে হবে। তো মানে এই লাইনগুলা বা ইনফরমেশনগুলো খুব কষ্ট করে মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এখন ক্লাস করতেছো, ক্লাস করার পরে হয়তো একবার পড়লা, আবার এক সপ্তাহ পরে হয়তো একবার পড়লা, টার্মগুলা যাতে ফ্যামিলিয়ার থাকে, ঠিক আছে? মানে তোমার এক্সামে আসলো কুটিল লিপি, তুমি ভাবলে এটা কি, কুটিল মানে কি, এরকম যাতে না হয়। ওকে, আচ্ছা। এছাড়া আরেকটা তথ্য আছে, সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময়ে অন্য লিপির পাশাপাশি বাংলা লিপি ব্যবহৃত হতো। তাইলে অন্যান্য কোন ভাষা লিখতে, মানে বাংলা লিপি ছাড়া অন্য কোন ভাষা লিখতে বাংলা লিপি ইউজ করা হতো? সংস্কৃত এবং মৈথিলি। ওকে, আচ্ছা, সরকারিভাবে বাধ্যতামূলক জানা কথা। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুইটা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা, মানে অফিসিয়ালি স্বীকৃত ভাষা কোথায় কোথায়? বাংলাদেশ ছাড়া পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, ভারতে। এবার আমরা এখানে এমসিকিউ গুলো দেখি, একদমই ইজি। দেখছো কতক্ষণ হয়েছে আমি ক্লাস নেওয়া শুরু করছি? 13 মিনিট হয়েছে, 13 মিনিটে এটা পড়া শেষ। লাইটটা উল্টে ফেললাম, ও মাই গড। ওকে, এখন যদি আমাকে অন্ধকার থেকে দেখে থাকো তার কারণ আমি এই নিচের লাইটটা উল্টায় ফেলছি। আচ্ছা, আমরা একটু এমসিকিউ গুলো দেখে যাই। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বর্ণ কি? বর্ণ তোমরা সবাই চিনো, বর্ণ আমরা কি দিয়ে দেখি? চোখ দিয়ে দেখি। তো আনসার হবে চোখ। খুবই ইজি, ব্রেল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টিশক্তিহীনরা। আরো ইজি, বাংলা ভাষায় কথা বলে 30 কোটি লোক, এই মাত্র বলে আসছি। মাতৃভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা? ষষ্ঠ। এগেইন আগেই বলে আসছি, এটা ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়ীয়, ইন্দো ইরানীয় এই সবগুলাই ভাষা পরিবারের নাম। আফ্রিকীয় হচ্ছে ভাষা পরিবারের নাম নয়। এখন এই ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়ীয়, ইন্দো ইরানীয় কি কি নাম ছিল সব বইয়ে তো আমরা লাইন বাই লাইন মুখস্থ করবো না, তাই না? তো আমরা এখানে এমসিকিউতে যেটা আছে এটা আমরা বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবো। আমাদের উপরে আল্লাহর রহমত থাকলে এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে।
ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটা, এটা কিন্তু দেখায় আসছি বই থেকে, সংস্কৃত এবং পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? পূর্ব ভারতীয় প্রাকৃত, এটাও কিন্তু একটু আগে দেখায় আসছি এবং দাগায় দিয়ে আসছি যে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার প্রাচীনতম নমুনা পাওয়া যায় চর্যাপদে, এটাও আমরা বইয়ে দেখলাম। ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা? ত্রিপুরা প্লাস কোনটা ছিল? ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তাহলে এরই সাথে আমাদের পরিচ্ছেদ 1 পড়া শেষ। এবার আমরা চলে যাব আমাদের পরিচ্ছেদ 2-এ। ওকে, এটাও খুবই ছোট। পরিচ্ছেদ 2-এ আমরা কথা বলবো বাংলা ব্যাকরণ নিয়ে। এখন বাংলা ব্যাকরণ তো আমাদের এই পুরা বইয়েই আছে, তো এখানে ব্যাকরণ বলতে আমরা কি বুঝাইতেছি, যে ব্যাকরণের একটা ইন্ট্রোডাকশন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, ব্যাকরণ কি, ব্যাকরণে কি নিয়ে কথা বলা হয়, ওইটার মূল অংশ কি কি, এসব নিয়ে আমরা এখানে কথা বলবো। তো ব্যাকরণে মূলত কি নিয়ে কথা বলা হয়, আমাদের ফার্স্ট লাইনে কি বলা হয়েছে, বাংলা ভাষার স্বরূপ, অর্থাৎ বাংলা ভাষার যে নিজস্ব রূপ আছে সেই নিজস্ব রূপ নিয়ে এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় হচ্ছে বাংলা ব্যাকরণে। তারপরে হচ্ছে আরো কিছু কথা বলা আছে যে ব্যাকরণের কাজ কি কি, ব্যাকরণের কাজ কি বলা আছে, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। আচ্ছা, এটা মনে করে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট না, বাট আমি একটু বুঝায় বলি যে এটা দিয়ে কি বোঝানো হইতেছে। মানে আমরা তো একটা লাইনকে লাইন হিসাবে পড়ে গেলাম, এখন এই লাইনটার মিনিংটা কি, কি বলতেছে। মনে করো যে আমরা এরকম পড়ি না, যখন আমরা ব্যাকরণ পড়ি, ঠিক আছে, আচ্ছা মনে করো আমরা যখন ইংলিশ গ্রামার পড়ছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম রুলস আমরা পড়ছি না, বা আমরা যখন হচ্ছে তোমরা সরল জটিল যৌগিক বাক্য যদি পড়ে থাকো, যারা এখন ক্লাস 10-এ আসো বা যারা এসএসসি পরীক্ষা দিবা তারা নিশ্চয়ই পড়ছো, তো ওখানে আমরা কিছু নিয়ম দেখছি না, যে কি জানি সমাপিকা, প্রধান খণ্ডবাক্য প্লাস আশ্রিত খণ্ডবাক্য, মানে এরকম মানে নিয়ম বা সূত্রের আকারে আমরা দেখে আসছি না। এখন তোমাদের কাছে কি মনে হয় যে ভাষা যে আমরা কথা বলি বা এই বাক্যগুলা যে এই রুলগুলা ফলো করে, এটা কি আগে মানুষ নিয়ম সৃষ্টি করছে তারপর নিয়মের আন্ডারে এই বাক্যগুলাকে বসাইছে? না, ভাষা কিন্তু এভাবে তৈরি হয় না, বরং ভাষা তৈরি হয় হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, মানুষের মুখে মুখে ভাষা তৈরি হয়। হ্যাঁ, তাহলে ব্যাকরণের কাজটা কি? ব্যাকরণের কাজ এই নিয়মগুলা তৈরি করা না, ব্যাকরণের কাজ হচ্ছে যেই জিনিসগুলো অনেক বেশি ইউজ হয়, অনেক বেশি কমন, যেই ভাষা বা যেই প্যাটার্ন বাক্যে, এগুলোর মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে, যে যতগুলো সরল বাক্য আছে সব সরল বাক্য আমরা একইভাবে তৈরি করতেছি, একইভাবে বলতেছি। হ্যাঁ, তো এগুলার মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে, যে এখানে একটা সমাপিকা ক্রিয়া থাকে একটা সরল বাক্যে, ওকে, তাইলে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা খুঁজে বের করা, যাতে আমরা ফার্দার এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারি এবং এগুলাকে এই নিয়মগুলার মানে নিয়মগুলাকে মানে নিয়মগুলার আন্ডারে আমরা এই ব্যাপারগুলাকে ফেলতে পারি। বুঝতে পারছো? আমি জানি না বুঝতে পারছো নাকি, আশা করি বুঝতে পারছো। সেম গোজ ফর যে আমাদের বৈজ্ঞানিক গবেষণা কিভাবে হয়, যে ফিজিক্সের রুলগুলো আছে, হ্যাঁ মনে করো যে কি জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এখন এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা কি হচ্ছে মানুষ আগে সূত্র তৈরি করছে, এরপরে হচ্ছে বল, ত্বরণ, ভর এইগুলা হচ্ছে এই সূত্র অনুসরণ করে চলে না, এটা হচ্ছে প্রকৃতিতে যেই বৈশিষ্ট্য বিদ্যমান আছে সেটাকেই মানুষ বারবার এক্সপেরিমেন্ট করে দেখছে, সেটাকে পর্যবেক্ষণ করে দেখছে এবং পর্যবেক্ষণ করে দেখছে যে সাধারণত এই নিয়মই ফলো করা হয় প্রকৃতিতে, এই জন্য এইটাকে এখন একটা সূত্রের আন্ডারে ফেলা হয়েছে, মানে এইটা সাধারণ প্যাটার্নগুলো খুঁজে বের করা হয়েছে। ঠিক আছে, তো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে সূত্রগুলো যেভাবে বের করা হয়, ভাষার ক্ষেত্রেও সেম। এখন এত কথা বলতেছি, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এখানে আসছে কথা, এই জন্য আমি তোমাদেরকে একটু জ্ঞান দেওয়ার জন্য বলতেছি। হ্যাঁ, কেউ যদি এক্সাম থাকে কালকে তাহলে টেনে যাও। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, তাহলে ব্যাকরণের কাজ হচ্ছে যে যেই বাক্যগুলো হচ্ছে আমরা অনেক ব্যবহার হইতে দেখি, সেগুলোর মধ্যকার যে কমন প্যাটার্নগুলো আছে সেগুলা খুঁজে বের করে সেগুলোকে সূত্রের আকারে মানে ভাষাটাকে লিপিবদ্ধ করা। ঠিক আছে, ওকে, অনেক আজেরা কথা বললাম, খুবই দুঃখিত কেউ যদি বোর হয়ে থাকো। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে, যে আমরা এই সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করে কমন বৈশিষ্ট্য বা কমন প্যাটার্নগুলো খুঁজে বের করে দেন এগুলাকে আমরা ব্যাকরণ গ্রন্থে লিপিবদ্ধ করি। ঠিক আছে, তাহলে যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। খুবই সহজ কথা। এবার এখানে কিছু আমাদের মানে যেসব ধরনের পড়াশোনা দেখলে আমাদের একদম মনে হয় মরণ আইসা পড়ছে ওইসব পড়াশোনা, যে সাল, নাম,
মানে মুখস্থ করার তথ্য, ঠিক আছে? তাহলে আমরা একটু কষ্ট করে এগুলো দেখি। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। তাইলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বিষয়ক যে বই, সেটা বাংলা ভাষায় প্রকাশিত হয় নাই, সেটা প্রকাশিত হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়, ঠিক আছে? আর কত সালে? 1743 সালে। এর লেখক কে ছিলেন? লেখকের নাম হচ্ছে মানুয়েল দা আসুম্পসাউ। আমি জানি না আমি এটা প্রোনাউন্স কি করতেছি আর ওনার নাম আসলে কি, আমাকে ক্ষমা করা হোক। আমার মানে এটা দেখে আমার মুখে যা আসতেছে আমি তাই বললাম। তোমরা একটু দেখে রাখো নামটা, ঠিক আছে? খুব ভালো মতো মুখস্থ করার দরকার নেই, কারণ এমসিকিউতে আমাদের অপশন থাকে। তার বাংলা টু পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। তিনি একটা বাংলা পর্তুগিজ অভিধান তৈরি করছে, তো সেটার ভূমিকাতে যাতে মানুষ বাংলা ভাষার একটু পরিচয় পায় সেই জন্য সেখানে তিনি বাংলা ব্যাকরণ সম্পর্কে লিখেছিলেন। তাহলে 1743 সালে পর্তুগিজ মানুয়েল দা হোয়াট এভার দিস ইজ, ওকে। এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রথম কবে আসে? 1778 সালে। এবং এটা কে তৈরি করেন? এটা তৈরি করেন হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এবং এটা কোন ভাষায় রচিত? এটা ইংরেজি ভাষায় রচিত। তাহলে প্রথমে রচিত হয়েছে পর্তুগিজ ভাষায়, তারপর রচিত হয়েছে ইংরেজি ভাষায়, তারপর হচ্ছে ইংরেজি ভাষায়। আমরা যে নিজের ভাষা নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রেও কত পিছায় এটা এখানে দেখা যাইতেছে, সরি। আর এই বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ। এখন যারা কমেন্টে বলবে আপু পানি খান পানি খান, এখন হচ্ছে ইফতারের আগে, ঠিক আছে? এখন পানি খেতে পারছি না। 1826 খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। তাহলে 1801 সালে রচিত হয় উইলিয়াম কেরি দ্বারা, 1826 সালে রচিত হয় রামমোহন রায় দ্বারা। 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটা? এই গৌড়ীয় ব্যাকরণ, যেটা রামমোহন রায় প্রকাশ করেন 1833 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তাহলে এইটা আমরা এই বাকি সব তথ্যের চেয়ে আরো বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবো। কেন? কারণ এটা বাংলা ভাষায় প্রকাশিত। ওকে, 1833 সালে রামমোহন রায় গৌড়ীয় বাংলা ব্যাকরণ। ঠিক, হ্যাঁ, এবার আমরা এগিয়ে যাই। ওফো, এমন করে কেন? আরে ভাই, ওকে 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 ওকে, একটু জুম করি। ব্যাকরণের আলোচ্য বিষয়, ঠিক আছে, হেডিংটা কেটে দিই। ওকে, এবার আমরা দেখব ব্যাকরণে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখানে অনেক কথা আছে, এখানে আহামরি এমসিকিউ আসার মতো কিছু নেই। একটা কথা বলা হয়েছে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এখানে যে ধ্বনি, শব্দ, বাক্য যা যা আছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করি। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত 4টি ভাগে। মূল কথায় চলে আসি। ধ্বনি তত্ত্ব, যেখানে আমরা ধ্বনি নিয়ে কথা বলি। রূপ তত্ত্ব, মানে যেখানে আমরা শব্দ নিয়ে কথা বলি। বাক্য তত্ত্ব, যেখানে আমরা বাক্য নিয়ে কথা বলি। অর্থতত্ত্বে আমরা বাক্যের বা শব্দের অর্থ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দাঁড়াও একটু দেখে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে মোটামুটি। ওকে, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি, খুবই স্বাভাবিক ব্যাপার। দাঁড়াও দেখি। এছাড়াও বর্ণমালা হচ্ছে এই ধ্বনি তত্ত্বের অন্তর্ভুক্ত। বর্ণমালা বুঝতেছো? স্বরে ও স্বরে আ ক খ, হ্যাঁ, এগুলো হচ্ছে বর্ণমালা, কেউ যদি না জেনে থাকো। ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য কি? বাকযন্ত্র, কারণ বাকযন্ত্র থেকেই ধ্বনি উৎপাদিত হয়। বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি, এগুলো তোমরা একটু বুঝলে এমনিই মনে থাকবে। আলাদা করে কষ্ট করে মুখস্থ করে মনে রাখার কিছু নাই। আমার আশেপাশে মশা উঠতেছে, আমি ক্লাসের মধ্যে মশা মারলে কেউ মাইন্ড করো না। ওকে, দূরে চলে গেছে। মেরে ফেললাম। ওকে, এবার রূপতত্ত্ব। রূপতত্ত্বে কি নিয়ে কথা বলা হয় বললাম অলরেডি, যে শব্দ এবং তার উপাদান, এর মধ্যে কি কি আছে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, এগুলো দেখলেই তো আমরা বুঝবো, তাই না, যে রূপতত্ত্ব যেহেতু শব্দ নিয়ে আলোচনা করা হয়। এইসব কি, এইসব তো শব্দেরই শ্রেণীবিভাগ, তাহলে এগুলো নিয়ে আলোচনা করা হবে। বিশেষ গুরুত্ব পায় কি? শব্দ গঠন প্রক্রিয়া। তাহলে বিশেষ শব্দ গঠন প্রক্রিয়া কোন স্টাডিতে বেশি গুরুত্ব পায়? রূপতত্ত্বে, কারণ রূপতত্ত্ব হচ্ছে শব্দের আলোচনা। তারপরে আসে আমাদের বাক্যতত্ত্ব।
বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়, খুবই স্বাভাবিক কথা। বাক্যের নির্মাণ এবং গঠন এগুলো আলাদা করে পড়ার কিছু নাই, মানে বাক্য সংক্রান্ত যত কিছু আছে সবকিছু কি বলবো এখানে, আচ্ছা এখানে আলাদা করে বলার কিছু নেই। এগেন বাক্য রিলেটেড যা কিছু আছে, বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, এগুলো তো সবই বাক্য, মানে এগুলো দেখলেই তো তোমরা বুঝবা যে এখানে বাক্য নিয়ে কথা হইতেছে। তাহলে আমি আর তোমাদের এখানে কি শিখাবো বলো? বাক্যের উপাদান, লোপ, যতিচিহ্ন প্রভৃতিও হচ্ছে বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে। ওকে, খুব ভালো কথা। আর হচ্ছে ফাইনালি অর্থতত্ত্ব। অর্থতত্ত্বে হচ্ছে এই যে শব্দে ব্যাকরণের যে অংশ, শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে, এখানে শব্দ নিয়ে আলোচনা করা হয় বলা হইতেছে না, বলা হইতেছে শব্দ, বর্গ, বাক্য ওদের সবার অর্থ নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, একে বাগর্থ তত্ত্ব বলা হয়ে থাকে। বাগর্থ তত্ত্ব মানে কি? বাক অর্থ, বাক মানে কথা, যে কথার অর্থ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দ জোড়, এগুলো তো সবই অর্থের সাথে রিলেটেড, এই জন্য এগুলো হচ্ছে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়াও শব্দের বর্গ ও শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের কি জানি ব্যাকরণ পড়াও শেষ। এবার আমরা একটু এমসিকিউ দেখি। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ, একদম ফার্স্টেই বলা আছে, ফার্স্ট প্যারা বা ফার্স্ট লাইনে। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? ওই যে পর্তুগিজ লোকটা যে প্রকাশিত করছে 1743। ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতা থেকে ইংরেজি ভাষায় লিখছেন হচ্ছে ওই যে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? ওই যে রামমোহন রায়, তাই না? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ব্যাকরণের বই। ওকে, কতটুকু আসলাম? 4 পর্যন্ত পড়ছি তো, রাইট? ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি, একদম 1-2 এর পড়া। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? বাকযন্ত্র দিয়ে কি উৎপাদিত হয়? ধ্বনি উৎপাদিত হয়, তাইলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দের অর্থ, অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে, চোখ বন্ধ করে বলা যাচ্ছে অর্থতত্ত্ব। কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ গঠন। রূপতত্ত্বের একদম লাস্ট লাইনে লেখা ছিল যে শব্দ গঠন হচ্ছে বিশেষ গুরুত্ব পায় রূপতত্ত্বের লেখাপড়াতে। বাচ্য ও উক্তি, বাচ্য, উক্তি এই সবকিছু হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। এই যে দেখো, একটাই কোশ্চেন দুইবার, একবার হচ্ছে আমরা রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ গঠন, আবার বলছে শব্দ গঠন কোথায় আলোচনা করা হয়? রূপতত্ত্বে। খুবই সহজ। ওকে, আরে মশা এসে বোর্ডের উপর বসে আছে। এবার আমরা চলে যাব আমাদের, কোথায় চলে যাব? বাংলা ভাষার রীতি ও বিভাজন। ওকে, অধিকাংশ ভাষায় অন্তত 2টা রীতি থাকে। 2টা রীতি কি কি? একটা হচ্ছে কথ্য ভাষা রীতি, অর্থাৎ যেটা দিয়ে আমরা কথা বলি, আরেকটা হচ্ছে লেখ্য ভাষা রীতি, যেটা আমরা লিখি। বাংলা ভাষায় এগুলোর একাধিক বিভাজন রয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় এই কথ্য থেকেও বিভিন্ন বিভাজন আছে এবং লেখ্য থেকেও বিভিন্ন বিভাজন আছে। ঠিক আছে, কথ্যের মাথায় কতগুলো আই ডোন্ট নো রেড লাইন্স এঁকে দিলাম, মুছে দেই আবারও। আচ্ছা, হ্যাঁ, কথ্য ভাষার মধ্যে কি কি আছে? মান্য বা প্রমিত কথ্য রীতি এবং আঞ্চলিক কথ্য রীতি। মানে প্রমিত কথ্য রীতি মানে হচ্ছে গিয়ে ফর্মালি যে ভাষায় কথা বলা হয়। মনে করো যারা খবর পড়েন বা যারা হচ্ছে কোনো কিছু অফিসিয়ালি বলতেছে, উপস্থাপনা করছেন, তারা যে শুদ্ধ ভাষায় কথা বলেন, আমি এখন শুদ্ধ ভাষায় কথা বলতেছি না, আমি আমার মতো নর্মালি যেমনি করছি, খাইছি, যাইছি বলি ওইসবই বলতেছি। তো এটা হচ্ছে প্রমিত কথ্য রীতি হয় নাই। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। এই কাব্য রীতিটা হয়তো আমরা আগে দেখি নাই, এটা আমরা এখন শিখব। একে একে আমরা এসব নিয়ে আলোচনা করব। কথ্য ভাষা রীতি মানে কি? কথ্য ভাষা রীতি মানে হচ্ছে আমরা যেটা দিয়ে কথা বলি, এবং এটা হচ্ছে ভাষার মূল রূপ। আগে আমরা কিন্তু দেখছি, প্রথম পরিচ্ছেদে বলা ছিল যে আমরা লিখিত ভাষাকে কিন্তু, মানে আমরা যখন ভাষা বলতেছি আমরা সেটা দিয়ে লিখিত ভাষাকে বোঝাচ্ছি না, আমরা মূলত আমাদের মুখের ভাষাকেই বোঝাচ্ছি। কারণ আমাদের যোগাযোগের একদম সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে মূল উপায় হচ্ছে এই কথ্য ভাষা, মুখের ভাষা। ঠিক আছে, তাহলে কথ্য ভাষা রীতি হচ্ছে একটা ভাষার মূল রূপ, যে তুমি একটা ভাষা নিয়ে যখন জানবা, যখন দেখবা, তখন তুমি মূল সোর্স হিসাবে বা মূল রূপ হিসাবে কোনটাকে কনসিডার করবা? যেটা মানুষ মুখে বলতেছে সেইটাকে। কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয়।
স্থান ও কাল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন। কারণ লিখিত ভাষা তো আর চেঞ্জ হয় না, তাই না? আমরা যখন মনে করো আমাদের মা বাবারা যেই বাংলা ভাষা লিখতেন আমরা কিন্তু একই বাংলা ভাষা লিখি, কিন্তু আমাদের মা বাবারা যেই বাংলা ভাষা বলতেন এখন কিন্তু ভাষায় অনেক নতুন নতুন শব্দ, নতুন নতুন টার্ম যোগ হয়েছে। মনে করো 30, 40, 50 বছরের ডিফারেন্সেও। তো মানে এটাই যে কথ্য ভাষা রীতির মানে ভাষার পরিবর্তন বলতে ওই মানুষের মুখে মুখে যে চেঞ্জ আসে সেটার কথাই বলা হয়, এবং সেটাই হচ্ছে মূল পরিবর্তন। লিখিত ভাষায় অত র্যাপিডলি চেঞ্জ আসে না। তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা উপভাষা জন্ম হয়। তাইলে নতুন নতুন ভাষা উপভাষা কার চেঞ্জের জন্য আসে? কথ্য ভাষা রীতির চেঞ্জের জন্য আসে, ঠিক আছে? তারপরে আমরা কথ্য ভাষা রীতির মধ্যকার ডিভিশনটা দেখি। তার মধ্যে সবার আগে আছে হচ্ছে আমাদের আঞ্চলিক কথ্য রীতি। কোথায় গেল? কাহা গেয়া? হ্যাঁ, আরে ভাই, একটু তোমরা 10 সেকেন্ড আগায় দাও। ওকে, কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজেই বোঝা যায়, কারণ অবশ্যই এক একজন এক একভাবে কথা বলে, তো আঞ্চলিক যে ভেদাভেদটা আছে সেটা খুব ইজিলি শনাক্ত করা যায় বা টের পাওয়া যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়, যেমন বরিশালের ভাষাকে আমরা বলি বরিশাল্লা ভাষা, নোয়াখালীর ভাষাকে আমরা বলি নোয়াখাল্লা ভাষা, চট্টগ্রামের ভাষাকে আমরা বলি চাটগাইয়া ভাষা। তো যেখানকার ভাষা সেখানকার নামেই পরিচিতি পায়। নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জ, সুন্দরবনের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে, এটা আমরা অলরেডি দেখছি যে ভাষার এই আঞ্চলিকতাকে আমরা উপভাষা নামে ডাকি। বাঙালি, আচ্ছা এখানে হচ্ছে কোন ভাষা কোন অঞ্চলে সেটা আছে এই 3-4টা লাইনে, তো এইটা আমরা একটু মনে রাখার ট্রাই করব, এখান থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? এবং আমাদের অনুশীলনীতে এখান থেকে একটা আছে, তো ওইটা আমরা বেশি ভালো করে মুখস্থ করে রাখবো, আর বাকিগুলো আমরা যেটা আমি বললাম যে একটু চোখের দেখার মধ্যে রাখবা, যাতে দেখলে চিনা যায়। বাঙালি বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল, পূর্বী হচ্ছে বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী হচ্ছে বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী হচ্ছে পশ্চিমবঙ্গের ভাষা, ঝাড়খণ্ডী হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল, প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। তাহলে এইগুলা আমরা একটু মনে রাখার ট্রাই করবো, ঠিক আছে? স্পেশালি যেগুলো হচ্ছে মানে বাংলাদেশের অঞ্চল কোনটা কি আছে, মানে বাংলাদেশের কোন অঞ্চলে কোন ভাষা, এটা আমরা বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবো, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। তারপরে হচ্ছে মান্য বা প্রমিত কথ্য রীতি। তাহলে আমরা আঞ্চলিক কথ্য রীতি দেখলাম, যেটা হচ্ছে মানুষের ক্যাজুয়াল কথা বলার ভাষা, আর প্রমিত কথ্য রীতি মানে বুঝাই যাচ্ছে যেটা বললাম যে কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক ভাষা। ওকে, মান্য বা প্রমিত কথ্য রীতি হলো শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা, যেটা আমি 2বার বললাম অলরেডি। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারে, আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায়। সবচেয়ে কমন প্রয়োগ আমরা কি দেখি? বাংলা সিরিয়াল, ইন্ডিয়ান বাংলা যে সিরিয়ালগুলো আছে ওরা কিন্তু একদম মানে ওদের ডে টু ডে লাইফে একদম সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের দেখা সবচেয়ে কমন একটা এক্সাম্পল। তো ওরা ওদের ওই মুখের কথা বলার ক্ষেত্রেও এই নাম কি প্রমিত রীতি ইউজ করে। এই রীতি বাংলা প্রমিত লেখ্য রীতির ভিত্তি। যে বাংলা প্রমিত যে লেখ্য রীতিটা আছে সেটার বেজ হচ্ছে প্রমিত কথ্য রীতি, মানে আমরা অফিসিয়ালি যে ভাষায় কথা বলি প্রমিত কথ্য যে রীতি সেটা থেকেই হচ্ছে প্রমিত লেখ্য রীতিটা আসে, মানে আমরা সাধারণত যে ভাষায় লিখি, আমরা তো আঞ্চলিক ভাষায় লিখি না একদমই, তাই না? তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে মান্য বা প্রমিত কথ্য রীতিতে কম বেশি তফাৎ থাকে, যে এইসব বিভিন্ন বৈশিষ্ট্যের উপর বেস করে প্রমিত কথ্য রীতিতে একটু ডিফারেন্স দেখা যায়। ওকে, এবার আরেকটা যুদ্ধ করতে হবে এটা আগায় নেওয়ার জন্য। ওকে, এতখানি দেখছি।
এবার আসি আমরা আমাদের লেখ্য ভাষা রীতিতে। তাহলে কথ্য ভাষা রীতি নিয়ে তো আমাদের কথা বলা হয়ে গেছে, এবার আমরা আমাদের লেখ্য ভাষা রীতি নিয়ে কথা বলবো। তো এখানে হচ্ছে একটু তথ্য আছে যেগুলো আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। লিখিত ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ, আমরা জানি। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্যরীতিতে এটি রচিত। তাহলে এখানে চর্যাপদের কথা বলা হয়েছে। চর্যাপদ রচিত হয় কত বছর আগে? 1000 বছর আগে, এবং এটা হচ্ছে কাব্যরীতিতে রচিত। ঠিক আছে, চর্যাপদ কাব্যরীতিতে রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্যরীতির জন্ম হয়। ব্যবহারিক প্রয়োজনে মানে হচ্ছে ব্যবহার করার প্রয়োজনে, প্র্যাকটিক্যাল প্রয়োজনে লেখ্য গদ্যরীতি, অর্থাৎ আগে শুধু লেখ্য কাব্যরীতি ছিল এবং তারপরে আসে হচ্ছে লেখ্য গদ্যরীতি। ঠিক আছে, যে মানে গদ্যের ভাষায় লেখার যে রীতি সেটা। 19 শতকের সূচনায় লেখ্য ভাষারীতি হিসেবে সাধু প্রভাবশালী হয়ে ওঠে। তাহলে লেখ্য ভাষারীতি হিসাবে সাধু কবে প্রভাবশালী ছিল? 19 শতকের শুরুতে। এমসিকিউতে আসতে পারে, আমরা মনে রাখবো। 20 শতকের সূচনায় হচ্ছে চলিত রীতিও জনপ্রিয় হয় সাধুর পাশাপাশি। তাহলে চলিত রীতি কবে জনপ্রিয় হয়? চলিত রীতি হচ্ছে 20 শতকের সূচনায় জনপ্রিয় হওয়া শুরু করে। 20 শতকের দ্বিতীয় ভাগে চলিত রীতি প্রায় সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে। তাইলে চলিত রীতি সর্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে মানে কি? আগে প্রমিত রীতি হিসেবে বেশি স্বীকৃতি ছিল হচ্ছে সাধু ভাষার। ঠিক আছে, কিন্তু তারপরে যখন চলিত ভাষার ব্যবহার শুরু হয়েছে প্রমিত রীতি হিসাবে, মানে লিখার ক্ষেত্রে অ্যাকসেপ্টেড একটা প্রমিত রীতি হিসাবে, যখন হচ্ছে আমাদের তাসমিয়া 2 মশা 0। ওকে, তো তারপরে যখন 20 শতকের সূচনায় সাধুর পাশাপাশি চলিত রীতির ব্যবহার শুরু হয়েছে লেখার ক্ষেত্রে, এরপরে হচ্ছে 20 শতকের দ্বিতীয় ভাগে মানে সেকেন্ড হাফে, মানে 50-এর পর থেকে, তখন থেকে হচ্ছে চলিত রীতি প্রায় সর্বজনীন লেখার প্রমিত রীতি হিসাবে স্বীকৃতি লাভ করছে। বর্তমানে বাংলাভাষীরা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত বাংলাকে প্রাধান্য দিয়ে থাকে। যে আমরা আনুষ্ঠানিক বা অফিসিয়াল যে ব্যাপারগুলো আছে, যেটা বললাম, খবর পড়া, উপস্থাপনা করা, এই সব ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের প্রমিত বাংলাকে প্রাধান্য দিই। তারপরে আসি হচ্ছে আমরা সাহিত্যিক ভাষারীতি, এটা আমাদের লেখ্য ভাষারীতির অন্তর্গত। এগেইন তোমরা 10 সেকেন্ড ফরওয়ার্ড যাইতে পারো, এটা ঠিক করতে আমার তো 10 সেকেন্ড লাগবেই। ওকে, চলে আসছে। আচ্ছা, তো সাহিত্যিক ভাষারীতির মধ্যে অবশ্যই আমরা যে একটু আগে দেখলাম যে গদ্যের আলাদা রীতি, পদ্যের আলাদা রীতি, ওই ব্যাপারগুলো আসবে, কারণ গদ্য পদ্য এগুলো তো সাহিত্যেরই পার্ট। তাহলে বলা হচ্ছে সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষারীতি থেকে আলাদা হয়। ঠিক আছে, যে সাহিত্যিক ভাষার ক্ষেত্রে আমরা যে বাক্য ব্যবহার করি এবং তার অর্থ ইন্টারপ্রেট করি, সেগুলা সাধারণ বা আমাদের কথ্য ভাষারীতি থেকে আলাদা হয়। কবিতার ভাষায় এই পার্থক্যের পরিমাণ খুবই বেশি। আমরা যখন কবিতার ক্ষেত্রে দেখব তখন এই পার্থক্যটা আরো বেশি। বাংলা কাব্যরীতি আবার দুই ভাগে বিভক্ত, পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। আচ্ছা, কি বলা হইলো? যে আমাদের এই কাব্যরীতি আবার হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা কি? একটা হচ্ছে পদ্য কাব্যরীতি, যেটা আমরা বুঝতেছি যে পদ্যের মতো ছন্দ থাকবে, মিল থাকবে, অন্তমিল থাকবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটা হচ্ছে পদ্য কাব্যরীতি। আর গদ্য কাব্যরীতি মানে কি? গদ্য আবার কাব্য, মানে এটা হচ্ছে কাব্যরীতি, কিন্তু এটা হচ্ছে গদ্যের মতো ফ্লোতে লেখা হয়। ঠিক আছে, আমরা এরকম কবিতা দেখছি না, যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্রাক এলো দানবের মতো চিৎকার করতে করতে। এই যে এই ধরনের যে কবিতাগুলা, যে কোনো আলাদা করে ছন্দ বা অন্তমিল নাই, এগুলা হচ্ছে, তাহলে আমরা মানে একটা এক্সাম্পল দিলাম। ঠিক আছে, যে আমরা যদি ভাবি যে আচ্ছা কাব্য আবার গদ্যের মতো কিভাবে হয়, এভাবে হয়, যে কোনো স্পেসিফিক ছন্দ নাই। ঠিক আছে, আচ্ছা কোথায় ছিলাম? হ্যাঁ, পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের আসতে পারে যে বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি কোনটা? পদ্য কাব্যরীতি হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্যরীতিও রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতিও সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে সবচেয়ে আলাদা হয়ে থাকে। তাহলে গদ্য কাব্যরীতিও সাধারণ বাক্যের চেয়ে কিছুটা ডিফারেন্ট হয়, তবে এক্ষেত্রে পদ্য কাব্যরীতি হচ্ছে
বেশি ডিফারেন্ট হয়। এবার চলে আসি আমরা সাধু রীতিতে। আচ্ছা, সাধু রীতি জিনিসটা কি, কিরকম দেখতে তা আমরা সবাই জানি। তাইলে এখানে আমরা দেখি 19 শতকের শুরুর দিকে হচ্ছে সাধু রীতির বিকাশ ঘটে। কবে সাধু রীতির বিকাশ ঘটে? 19 শতকের শুরুর দিকে। প্রায় 1.5 শতাব্দী ধরে, মানে প্রায় 150 বছর ধরে সাধু রীতি হচ্ছে আমাদের বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল। এবার সাধু রীতির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমরা খুব ভালো করে দেখব, কিন্তু এগুলো খুবই ইজি এবং আমাদের জানা কথা, ঠিক আছে? সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, কঠিন করে দেখার দরকার নেই। আমরা করলামকে বলি করিলাম, খেলামকে বলি খাইলাম, দেখলামকে বলি দেখিলাম। তাইলে কি হচ্ছে? বড় হচ্ছে, তাই না? ক্রিয়ারূপটা বড় করে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে একটা করিতেছিল, করিয়াছিল, করছিলকে আমরা বানাই করিতেছিল। সাধু রীতির বহু সর্বনামে হ বর্ণ যুক্ত থাকে। যেমন আমরা চলিত রীতিতে কি বলি? তাদের, হ্যাঁ, এখানে কি বলি? তাহাদের। চলিত রীতিতে বলি তাহা মানে তারা, এখানে বলি তাহারা, ঠিক আছে? তাহলে সর্বনামের ক্ষেত্রে আমরা এক্সট্রা করে হ যুক্ত করে। সাধু রীতিতে তৎসম শব্দ, তৎসম শব্দ মানে হচ্ছে সংস্কৃত শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। তাহলে কার কার প্রাধান্য থাকে? তৎসম শব্দ এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে। ওকে, তারপরে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল আমি রিডিং পড়বো না। এটা কি মশা? আচ্ছা, এখানে দুইটা এক্সাম্পল আছে, একটা 19 শতকের এবং একটা 20 শতকের। তোমরা অনুগ্রহপূর্বক এটা রিডিং পড়বা এবং কি কি ডিফারেন্স দেখতে পাও এটা আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে? কয়টা বাজে? ওকে, এবার আমরা চলে আসি প্রমিত রীতিতে। বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়, যেটা আমি একটু আগে বললাম যে 20 শতকের সূচনায় হচ্ছে। এর আগে তো আমরা সাধু রীতিটাকেই লেখ্য রীতি হিসেবে জানতাম, এবং 20 শতকের সূচনায় হচ্ছে চলিত রীতিটাকেও লেখ্য ভাষা হিসেবে ব্যবহার শুরু হয়, এবং 20 শতকের সেকেন্ড হাফে হচ্ছে এটা জনপ্রিয়তা লাভ করে বা অধিকাংশ ক্ষেত্রেই গ্রহণযোগ্যতা পায়। তাইলে 20 শতকের সূচনায় কলকাতায় শিক্ষিত লোকের যে কথ্য ভাষা ছিল, তো কলকাতার শিক্ষিত লোকেরা হচ্ছে তখন এরকম করেছি, খেয়েছি, গিয়েছি, এভাবে করে সুন্দর করে কথা বলতেন। তো এটাকে হচ্ছে তখন চলিত রীতি হিসাবে পরিচিতি পায়। এই রীতিতে কি করা হয়? ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ হ্রস্ব হয়। হ্রস্ব হওয়া মানে হচ্ছে শর্টেন হওয়া। মানে কি? আমরা যেখানে বলি যে দেখিতেছিলাম, সেটাকে আমরা শর্ট করে বলি দেখছিলাম। সর্বনাম, তাহারাকে আমরা বলছি তারা, যাহারাকে আমরা বলছি যারা, এগুলাকে হ্রস্ব করে আনা হয় বা ছোট করে আনা হয়। অনুসর্গ, হইতে, থাকিয়া, এখান থেকে আমরা করে ফেললাম কি? হতে, থেকে, ঠিক আছে? তাহলে এই সব কিছুকে আমরা ছোট করে আনছি, এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে, অর্থাৎ সংস্কৃত শব্দের ব্যবহার আগের চেয়ে তুলনামূলক কমে আসে। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়। তাহলে প্রথম দিকে হচ্ছে শুধু সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার ছিল এবং অন্যান্য কাজ হচ্ছে সাধু ভাষায় হতো। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে, যেটা আগে বলে আসলাম আরো দুইবার। ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে, তোমরা একটু রিডিং পড়ো। আচ্ছা, এটাকে হচ্ছে মান রীতিও বলা হয়, ঠিক আছে? চলিত রীতি মান রীতি নামেও পরিচিত। এটা একটু ইম্পর্টেন্ট যে চলিত রীতির আরেকটা নাম কি? চলিত রীতির আরেকটা নাম হচ্ছে মান রীতি। ওকে, আর কি? আচ্ছা, তাই আর কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা বলা হয়েছে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য কি কি? ওই সাধু রীতির যেমন আমরা বৈশিষ্ট্য দেখলাম, এরকম তেমন আমরা প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখব। ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ হচ্ছে হ্রস্বতর, ওখানে ছিল দীর্ঘতর বা লম্বা, এখানে হচ্ছে সেগুলো ছোট করে আনা হয়েছে। এক্সাম্পল আর তোমাদেরকে আলাদা করে আমার বলার দরকার নাই। শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল, প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়। মানে আমাদের সাধু রীতিতে যেমন বাঁধা ধরা নিয়ম আছে যে আমরা আমাদের সাধু ভাষার যে শব্দগুলো সেগুলোর বাইরে যাইতে পারবো না, কিন্তু প্রমিত রীতির ক্ষেত্রে আমরা চাইলে বৎসর লিখতে পারি, আবার বছরও লিখতে পারি, চন্দ্রও লিখতে পারি, চাঁদও লিখতে পারি, ঠিক আছে? এখানে সেই বাঁধা ধরা ব্যাপারটা নাই। প্রমিত রীতিতে কথ্য রীতির বহু শব্দ
বর্জনীয়। যেমন ধুলো, তুলো, মূলো, পুজো এগুলো না বলে আমরা বলি ধুলা, তুলা, মূলা, পূজা, সবচেয়ে ইত্যাদি লেখা লাগে। এখানে বলতেছে কথ্য রীতির বহু শব্দ। কেন বলা হইতেছে এই ধুলো, তুলো, মূলো এগুলো তো আমরা বলি না, এগুলো কারা বলে? পশ্চিমবঙ্গের মানুষরা বলে, ঠিক আছে? তো এখানে সেই কথ্য রীতির কথা বলা হইতেছে। ওকে, এবার ওই আমরা আগে যে সাধু রীতির সাহিত্যের উদাহরণ দেখছি সেটাকে এখন প্রমিত রীতিতে আনা হয়েছে। আরো একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এখানে এরপর কি বলা আছে? প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হচ্ছে তার আঞ্চলিক ভাষা। তো সবার মাতৃভাষা হচ্ছে তার আঞ্চলিক ভাষা, যেটা তার মা যেই ভাষায় কথা বলে সেটাই হচ্ছে তার মাতৃভাষা বা প্রথম ভাষা। প্রমিত, কথ্য বা লেখ্য প্রমিত তার কাছে হচ্ছে দ্বিতীয় ভাষা। যে প্রমিত যে ভাষা সেটা প্রমিত কথ্য বা প্রমিত লেখ্য হোক, সেটা হচ্ছে তার কাছে দ্বিতীয় ভাষা। শিক্ষা কার্যক্রম যেহেতু প্রমিত রীতিতে হয়, এই জন্য পাঠ্যপুস্তক হচ্ছে শিশুর প্রমিত ভাষা শিক্ষার প্রধান উপায়। বুঝতে পারছি যে আমাদের প্রথম ভাষা হচ্ছে আমাদের যে আঞ্চলিক ভাষা বা আমাদের মা বাবা যে ভাষায় কথা বলে বা আমাদের পরিবার যে ভাষায় কথা বলে, আর দ্বিতীয় ভাষা হচ্ছে আমাদের কাছে প্রমিত ভাষা। এবং প্রমিত ভাষা আমরা সাধারণত আমাদের পাঠ্যপুস্তক থেকে শিখে থাকি। ওকে, এবার আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলি চটপট। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? প্রমিত রীতি। খুবই সহজ। বাংলা ভাষায় সাধু গদ্য রীতির সূচনা হয় পই পই করে আমি এগুলো দেখা দিয়ে আসছি 19 শতকের শুরুতে। নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ? দেখেই চিনা যাইতেছে। করিল। সাধু রীতির বৈশিষ্ট্য কোনটা? দেখো, হ্রস্বতর বা শর্ট এগুলা হচ্ছে আমাদের চলিত রীতির বৈশিষ্ট্য, এবং ক্রিয়ারূপ দীর্ঘ। করলাম, করিলাম, খেলাম, খাইলাম, গেলাম, যাইলাম। যাই হোক, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? এটা হবে হচ্ছে কামরূপী। ওই যে বইয়ের মধ্যে দেখলাম না আমরা যে কোনটা কোন জায়গার, ওইটা হচ্ছে দেওয়া আছে, তো ওখান থেকে আমি ওইটা দেখেই এখানে দাগাইছি, এমন না যে আমার মুখস্থ। তো তোমরা এইটা খুব ভালো মতো মনে রাখবা যে রংপুর অঞ্চল হচ্ছে কামরূপী, অন্যগুলা আমরা রিডিং পড়ে মনে রাখবো। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। খুবই সহজ একটা ক্লাস গেল আজকে আমাদের। শর্ট নাকি জানি না, আচ্ছা 46 মিনিট, খুব একটা শর্ট না। ঠিক আছে, নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো। বাই বাই।